হাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বলেছিলাম একটা স্পেশাল যে সেটার ব্লগ আসবে। তো এখন আপাতত যাচ্ছি স্টেশনে, কারণ আমরা যাবো একটু যাদবপুর একটা জিনিস কিনতে। কি জিনিস কিনবো সেটা তোমাদের দেখাবো। আপাতত অনেক দেরি হয়ে গেছে, চলো। জানি না কতটা শুনতে পাচ্ছ আমার কথা। এই ব্লগটা যতক্ষণ আপলোড হবে ততক্ষণ আমি একটা ব্লগ অলরেডি আপলোড করে দিয়েছি, যেটা আমি আই বাটনে দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নিও। তো চলো আপাতত স্টেশন যাই, তারপর কথা হচ্ছে। A few moments later. যাদবপুর চলে এসেছি, গিয়ে অর্ডারটা দিয়ে দিয়েছি তোমাদের যেরকম দেখালাম। আর ওটা অর্ডার দিয়ে দিয়েছি, বলেছে আধ ঘন্টা মতন লাগবে কিনতে। আর কী জন্য কিনছি হয়তো অনেকে বুঝেও গেছো। তো আমাদের আধ ঘন্টা ওয়েট করতে বলেছে, তারপর রেডি করে দেবে। তো ও এখন খুঁজছে কোথায় ঘোরা যায়, দেখি চলো। A few moments later. যাই হোক, আধ ঘন্টা ওয়েট করার পর যখন জিনিসটা পেলাম হাতে, দারুণ লাগছিল দেখতে। আমি খুব খুশি হয়েছিলাম, মানে আমি এরকমই চেয়েছিলাম জিনিসটা। আর এখানে আমি আর ভাই মিলে কিনতে গেছিলাম। যাই হোক, তো দুজন মিলে সেফলি জিনিসটাকে বাড়ি পৌঁছে নিয়ে এসেছি। ফাইনালি কিনে ঠিনে নিয়েছি জিনিসটা, এবার বাড়ি যাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা বলে এরকমভাবে এই ওটা বেঁধেছি। ফার্স্টে আমরা ভেবেছিলাম ট্রেনে ফিরবো, তারপরে ভাবলাম যে না, এটা সুস্থ থাকবে না, ওই জন্য লাস্টে ডিসাইড করলাম অটোতে ফেরাটাই হচ্ছে আমাদের জন্য বেস্ট। চলো আগে বাড়ি যাই, তারপরে বাকি কথা বলছি। 6 hours later. হাই আগেন। তো তখন দেখলে বাড়ি এসেছি। বাড়ি এসে অনেক কটা কাজ করেছি। আমার রিপোর্ট আনতে গেছিলাম, আমার হাতে একটু লেগেছিলো, সেটা এক্সরে করানো ছিল, সেটা রিপোর্টটা আনতে গেছি, কিন্তু মানে ক্লিনিকটাই বন্ধ হয়ে গেছে। তারপরে গেছিলাম শান্তদের বাড়ি, ওদের বাড়িতে কেক করছে আন্টি, একটু গুলিয়ে দিয়েছিল, সেটাকে ভালো করে ম্যানেজ করে আমি কেক বানিয়ে নিই। অ্যাকচুয়ালি আমার মানে এত এক্সাইটেড ছিলাম আমি আসল জিনিসটা বলতেই ভুলে গেছিলাম যে কি নিয়ে ভিডিওটা হচ্ছে বা কি রিলেটেড আজকের ব্লগটা। আমি জাস্ট প্রথম থেকে সকাল থেকে বানিয়ে যাচ্ছি। তো আমার এক্সাইটমেন্টের লেভেলটা একটু এতটাই বেড়ে গেছিল, আমি জিনিসটাই বলতে ভুলে গেছি, এতটাই এক্সাইটেড ছিলাম। আর আপাতত আমি ডিনার করব, আর আজকে ঘুমানো তো হবে না। তো মেন ব্যাপার যেটা, সেটা হচ্ছে আজকে অনেক নয়, প্রায় 1.5 বছর পর শান্ত ইজ কামিং ব্যাক ফ্রম ক্যানাডা। তো সেইটাই আমরা পিক করতে যাব এয়ারপোর্টে। দুটোর সময় ল্যান্ড করবে বলেছে। এখন যদি ডিলে হয় তো সেটা তো আরও লেট হবে, সেটাতে কিছু বলার নেই। তো আমাদের যেহেতু এস্টিমেটেড টাইম 2টো দিয়েছে, আমরা 2টোর সময়, তার 2টো নয় তার আগেই আমার মনে হয় পৌঁছে যাবো, কারণ এখন রাস্তা যেহেতু ফাঁকা। আর অবস্থা দেখো কিভাবে কুয়াশা, পুরো কুয়াশায় ভর্তি। যাই হোক, তো আগে ডিনার করি, তারপরে ফিরছি, কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে। তো আমার ডিনার হয়ে গেছে, এখন বাজে 11টায়। আমরা বেরোবো 12:30 নাগাদ, কারণ গাড়ি আসবে বলেছে যে 12:30 নাগাদ বেরাতে। আমি যাই না কেন, যাই হোক। আর লাস্ট মোমেন্টে কি কি কাজ আছে তো মনে পড়ছে না। ও, আমি গিফটটাই র্যাপ করিনি, চলো আগে গিফটটা র্যাপ করি। এটা আছে এই কেসের ওয়াচ দেওয়ার কারণ হচ্ছে, কারণ ও নিজেই ওয়াচ খুব পছন্দ করে অ্যাকচুয়ালি। তাই ভাবলাম এটাই বেস্ট হবে ওয়াচ একটা গিফট করার। আর যেই ওয়াচটা ওর পরে আছে এখন, সেটা হচ্ছে সেই 2 বছর আগে যখন পইতে হয়েছিল পাপায়, সেই স্প্ল্যান্ডে গিয়ে কিনেছিলাম। সেই ওয়াচটা এখনও চলছে, সেটা ছিঁড়ে খুঁড়ে খুব খারাপ অবস্থা। তো আমি ভাবলাম একটা ওয়াচ দেওয়া যায়, তো চলো এটাকে প্যাক করি আগে। অ্যান্ড আই এম ফুল রেডি অ্যান্ড দিস ইজ মাই ফুল আউটফিট। এটা আমি মিশোর থেকে কিনেছিলাম, জিনিসটা খুব সুন্দর দেখতে। তো চলো এবার যাওয়া যাক। আমি ফুল রেডি হয়ে গেছি, এখন 12:30 আছে নয় বাজে। এক্সাইটমেন্টের কথা ভুলভাল হয়েছি। যাই হোক, তো গাড়ি আসার কথা আছে। আর আমি একটা গেট রেডি উইথ মি শ্যুট করেছি, হোপফুলি ইনস্টাগ্রামে ওটা খুব শিগগিরই দেখতে পাবে। আর তো চলো, গাড়ি আসলে
তারপর যাওয়া হবে। তো তারপর আমরা ঠিকঠাক টাইমে বেরিয়ে গেছিলাম, কারণ গাড়িও ঠিকঠাক টাইমে চলে এসেছিলো। আর আমি রেডিই ছিলাম, যেহেতু বেশি লেট হয়নি, জাস্ট তালা মারতে হয়েছিল। মা বাবারা যেহেতু ঘুমিয়ে পড়েছিল, রাত 2:05 ওখানে যাওয়ার আমাদের কথা ছিল। তো আমরা 12:30 বা 1টার দিকে প্রায় বেরিয়ে পড়েছিলাম। তো আর ওই দিন মেরি ক্রিসমাসও ছিল, মানে ক্রিসমাস ছিল। তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস, বিলেটেড মেরি ক্রিসমাস অ্যাকচুয়ালি। তো তারপরে যেতে যেতে লাইট দেখতে দেখতে আমি অনেক কিছু ভাবছিলাম, অনেক পুরনো জিনিস মনে আসছিল, অনেক দিন পর দেখা হবে, একটা ফিলিং আলাদা রকম ছিল। তো আর সব জায়গায় খুব সুন্দর সাজিয়েছিল, রাস্তাঘাট বলো যাই বলো না কেন। আর এই শ্রীভূমির এখানে জায়গাটা যাচ্ছিলাম যখন, তখন দেখছিলাম এত সুন্দর সাজিয়েছিল, মানে ক্রিসমাসে পুরো আলাদা ভাইব হয়ে যায়, পুজোর সময় একটা পুরো আলাদা ভাইব হয়ে যায়। তো যাই হোক, এইসব দেখতে দেখতে তারপর এয়ারপোর্ট পৌঁছে গেলাম। হাই গাইজ, তো এখন আমি আছি আমার অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে ক্যানাডাতে। আর স্যাটারডে, আজকে হচ্ছে ওয়েডনেসডে, স্যাটারডে আমার ফ্লাইট ব্যাক টু ইন্ডিয়া। তো আমি খুবই এক্সাইটেড এখন বাড়ি ফেরার জন্য। আমি অনেক দিন ব্লগে আসিনি, গুপি দিদির ব্লগে, কারণ আমি এবার গুপি দিদিকে বাড়ি ফিরে একটা সারপ্রাইজ দিতে চলেছি। তো তার জন্যই ছোট্ট একটা ব্লগটা হালকা মানে তোমাদের দেখাতে চাইছি যে কীভাবে আমি আর কি মানে কেমনভাবে প্যাকিং শ্যাকিং করছি এটাই। তো এখানে প্রচণ্ড একটু রোদ লাগছে আমার, যদিও বরফ তোমরা দেখতেই পাচ্ছ, দেখো পিছনে বরফ সব জায়গাতে, বাট রোদও লাগছে। তো চলো ভেতরে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ, তো গাইজ যেটা বলছিলাম, আমার প্যাকিং আমি স্টার্ট করে দিয়েছি এখন। লেটস সি কতক্ষণ লাগবে, বাট আই ডোন্ট লাইক প্যাকিং। এরপরে একটুখানি বাইরে যাব একটা জিনিস কিনতে, এবং তার ভিডিওটা আমি দিয়ে দেবো। মানে আমি তো মানে এতদিন আমি ভ্লগ করিনি, তো কন্টিনিউয়াসলি আর গুপি দিদি সব মানে ওই সব করে, এডিট সব কিছু করে। তো আমি অতটা আমার আইডিয়া নেই এখন যে কীভাবে কী করবো, বাট আই এম ট্রাইং মাই বেস্ট টু ব্লগ ইট অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান। তো সকালবেলা আমি চলে গেলাম বাস স্টপ, আর সেখান থেকে নিলাম সুপারফাস্ট বাস। এই যে আমি বসে পড়েছি একদম ফ্রন্ট সিটে, আর বৃষ্টি দেখতেই পাচ্ছ চারপাশে, প্রচণ্ড মানে বাজে ওয়েদার ছিল সেই দিনটা আর কি। তো এখানে পৌঁছে গেলাম আমি টরন্টো এয়ারপোর্ট, এটা নিচে টরন্টো এয়ারপোর্টের বাস স্টপ। এবার এই যে এইখানে রাস্তাটা পার করে ওই দিকে গিয়ে ঢুকে যেতে হবে। হাই গাইস, তো আমি এখন পৌঁছে গেছি টরন্টো এয়ারপোর্টের টার্মিনাল 1-এ। আর আমার ফ্লাইট হচ্ছে টরন্টো এয়ারপোর্টের টার্মিনাল 3 থেকে, তাই জন্য আমি এখন অপেক্ষা করছি ট্রেনের জন্য। মানে আই মিন এয়ারপোর্টের থেকে টার্মিনালে আরেকটা টার্মিনালে যাওয়ার জন্য ট্রেন থাকে। তো এই দেখো, এটা হচ্ছে টার্মিনাল 1-এর 3rd ফ্লোর, আর ওইখান থেকে আমি পাবো হচ্ছে টার্মিনাল 3-তে যাওয়ার ট্রেন। আমি বাসে করে এসেছি, তোমরা হয়তো এই ভিডিওগুলো দেখে আমি কথা বলতে পারিনি। এইবার এখান থেকে চলে যাব টার্মিনাল 3, ওখানে গিয়ে একটু ব্রেকফাস্ট কিছু করবো, তারপরে ওয়েট করবো ওখানে। আমার ফ্লাইট অনেক দেরি হয়ে যাবে, অনেক টাইম আছে। তো লেটস সি, হাসল। তো আমি পৌঁছে গেছি টার্মিনাল 3-তে, অ্যান্ড এখান থেকে আমার ফ্লাইট 2:20-তে। তো এখান থেকে এবার যাবো আমি নিচের টার্মিনালে, অ্যান্ড দেন ফ্লাইটের জন্য ওয়েট করব। চলো দেখি কী করা যায়। তো তো গাইজ, আমার বোর্ডিং হবে এবার, যে বোর্ডিং পাস পেয়ে গেছি। তো আমার ফার্স্ট ফ্লাইট যেটা, সেটা মন্ট্রিয়াল অবধি হবে। খুব টায়ার্ড লাগছে আমার অ্যাকচুয়ালি, কারণ সে সকালবেলা উঠেছি, তারপরে তাড়াতাড়ি করে বেরোনো, এবং বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তোমরা দেখতেই পেয়েছো। এখন অলমোস্ট চলে এসছে ফ্লাইটটা।
তো একটুখানি হয়তো 5-7 মিনিটের মধ্যেই বোর্ডিং স্টার্ট হবে। চলো মন্ট্রিয়ালে গিয়ে তারপরে কথা হবে। তো এটা হচ্ছে দোহা এয়ারপোর্ট, আর আমি যাচ্ছি এখন দোহা থেকে কলকাতার ফ্লাইট ধরার জন্য। মন্ট্রিয়াল থেকে যে আমার ফ্লাইটটা ছিল দোহা অবধি, সেইটাতে আমি কোনো ব্লক করতে পারিনি, কারণ আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। মানে A few moments later. ও মাই গড, একটু ভালো এয়ারপোর্ট আমি ভাবতে পারবো না, কি দারুণ এয়ারপোর্টটা। हम दौड़ गए जब तुम झुके, कब से तुम नजर में ना रुके, हम तो हो गए ज़माने। তো গাইজ ওইটা হচ্ছে আমার নেক্সট ফ্লাইট, আবার কাতার এয়ারওয়েজ, আর আমি যাবো এবার কলকাতা। হঠাৎ করে মন্ট্রিয়ালে যখন আমি ল্যান্ড করি, আমার তখনই শরীরটা খারাপ হতে আরম্ভ করে। আমি জানি না কেন আমার শরীরটা হঠাৎ খারাপ করে, বাট প্রচণ্ড ঘুম পেতে থাকে, একটা অস্বস্তিতে থাকে যে কেমন একটা অদ্ভুত লাগছে। তারপরে আমি এই জন্য ব্লগ টগার করি না, আমি চুপচাপ বসি এবং একটু এদিক ওদিক ঘুরি। তারপরে একটু ফাঁকায় গিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, হালকা ঘুমিয়েও পড়েছিলাম। তার কিছুক্ষণ পরে আমি আবার বোর্ডিংটা করলাম। তো কাতারের জন্য আবার আমাকে আলাদা পাস নিতে হয়েছিল, মানে বোর্ডিং পাস নিতে হয়েছিল আলাদা করে ওদের জন্য। তো সেটা চেঞ্জ করালাম, করিয়ে তারপরে আবার ফ্লাইটে উঠলাম কোনোভাবে। জার্নিটা ঠিকই ছিল, স্টার্টিংয়ের 1 ঘন্টা 1.5 ঘন্টা। তারপর হঠাৎ করে কেমন একটা আমার আনইজি ফিল হতে লাগলো। ডিনারে যখন ওরা আমাকে দিল, ডিনারের মধ্যে একটা বিনসের কিছু একটা ছিল, যেটা আই থিঙ্ক ক্যানেডিয়ান ডিশ ওটা। তো ওইটা খেয়ে না আমার হঠাৎ করে, মানে তারপরেই হঠাৎ করে যেন বমি বমি ভাব আসতে লাগলো, মাথা ঘুরতে লাগলো। ফর্চুনেটলি ইভেন এয়ার হোস্টেস আমাকে হেল্প করলো আর কি। অ্যাপার্ট ফ্রম অল দিস, আমি খুব এক্সাইটেড। কেন তোমরা জানি, আমি এতদিন পরে গুপি দিদিকে মিট করবো, বিশাল বিশাল এক্সাইটেড। 5-6 ঘন্টা জাস্ট মনে হচ্ছে টাইম স্পেন্ডই হচ্ছে না। 5-6 আওয়ার্স পরে গুপি দিদির সাথে দেখা হবে আমার এতদিন পরে। অবভিয়াসলি বাবা মার সাথে দেখা হচ্ছে, সেটা তো একটা বিরাট বড় জিনিস, বাট সেটার সাথে সাথে গুপি দিদিও আছে না, অনেক দিন দেখে নেবে। তোমরা বিলিভ করো না, আমাদের কথাও হয় না তেমন, মানে আমি এত বিজি থাকি। ও আমার জন্য অনেক ওয়েট করে, ও অনেক টাইম বার করে নিজের স্কেডিউল থেকে, যাতে আমার সাথে ম্যাচ হতে পারে সেই সময় মতো কথা বলে। আমি করি চেষ্টা, বাট আমার পক্ষে অতটা সম্ভব হয়ে ওঠে না, কারণ মোটামুটি একটা ভালো স্টেটে আছি। বাট যখন স্টার্টিংয়ে গেছিলাম তখন পড়াশোনার সাথে আমি মেনটেন করতে পারছিলাম না, অনেক কিছু রিজনস আছে। তো নতুন জায়গা, তখন আমি জব পাইনি, জব খুঁজছিলাম। তো পার্ট টাইম এক জায়গায় জব করছিলাম। তারপরে ধীরে ধীরে যখন সব ঠিকঠাক হয়, তারপরে আমি তো তবুও ওকে টাইম দিতে পেরেছি বলবো শেষের দিকটাতে, মানে আসার আগে অবধি, মানে আমার ফর্চুনেটলি জবটা ঠিক হয়ে যাওয়াতে। বাট বাকি ততটা আমি তো ওকে সময় দিতে পারিনি, টু বি অনেস্ট। এত অপেক্ষার পর এবার ফাইনালি চলো গুপি দিদির কাছে চলে যাই। ঠিক এই ফ্লাইটটা ধরে আমি যাব, এবার ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। Hours later. আরে নে খোল এবার।
তো খুলবো? হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি দেখি। তুই আগে বল এটা কি মনে হচ্ছে তোর? এটাকে আমি মানে আমার কমন সেন্স লাগিয়ে বলবো, আমার ব্রেন লাগিয়ে, নাকি আমি এমনি মজার ছলে বলবো? না, ব্রেন লাগিয়ে। এটা মনে হচ্ছে ঘড়ি, দেখ মনে হচ্ছে আমার। এটা ওয়াচের বক্স এরকম হয়। আরেকটা হচ্ছে যদি তুই আমাকে একটা হিরের আংটি বা সোনার আংটি দিস। ওকে। উফ, কিন্তু আমার মনে হচ্ছে এটা যতটা ভারী ততটা মনে হচ্ছে এটা একটা ঘড়ি। হ্যাঁ, এই প্যাকিং তো পুরো ঘড়ি প্যাকিং ভাই। ও সালা, গেস মাই ফার্স্ট গেস ওয়াচ। গেস হোয়াট ইজ গেস। ভাই সাব, প্রিমিয়াম ওয়াচ। ওয়াও, থ্যাংক ইউ। মজা এসে গেল, মজা এসে গেল। আমার ওয়াচ খুব ভালো লাগে, তুই জানিস, বাকি কেউ জানে জন্য না। তো কাজে দিয়েছি।